স্বাগত। এখন সকালে আপনাদের সঙ্গে আছি আমি তানজিম শাফিন। সেবা প্রয়োজন, কিন্তু এখন তো বন্ধ। খোলা নাই, এখন উপকার তো দূরের কথা, আর ক্ষতি হইতেছে। স্বাধীনভাবে কাজ না করতে পারাতে জনগণ কিছু সেবার থেকে বঞ্চিত অবশ্যই হয়েছে। এই সময়টা এখন আমরা কভার করে দিব। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেখা নেই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির মেয়রের। বেশিরভাগ কাউন্সিলরও আত্মগোপনে কর্মব্যস্ততার সীমিত দুই সিটি কর্পোরেশনে ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। এ নিয়ে এখন সকালে থাকছে বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকার দুই সিটি কর্পোরেশনে বদলে গেছে কর্মব্যস্ততার চিরচেনা দৃশ্য। শেখ হাসিনা দেশত্যাগের পর থেকেই দেখা নেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের। কর্মস্থলে আসেন না ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামও। আত্মগোপনে চলে গেছেন আওয়ামী লীগ সমর্থিত বেশিরভাগ কাউন্সিলর। তাদের কার্যালয় বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। শম্পা বিশ্বাস জানাবেন বিস্তারিত। ঢাকার দুই সিটি কর্পোরেশনে এখন আর এমন দৃশ্য চোখে পড়ে না। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর বলছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস 5 আগস্টের আগেই দেশ ত্যাগ করেছেন। আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম দেশে থাকলেও সশরীরে অফিস করছেন না, তবে ফোনে অফিসের কাজগুলো নিয়ে দিক নির্দেশনা দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। মেয়রদের মতো প্রায় একই অবস্থা ওয়ার্ড কাউন্সিলরদের। আওয়ামী লীগ সমর্থিত বেশিরভাগ কাউন্সিলরই আত্মগোপনে থাকলেও কারো কারো বিরুদ্ধে রয়েছে বিদেশে পাড়ি জমানোর খবর। ঢাকা দক্ষিণ সিটিতে সাধারণ কাউন্সিলরের পদ 75টি। এর মধ্যে 10 থেকে 12 জন কাউন্সিলর দেশে আছে বলে খবর পাওয়া গেছে। বাদবাকি আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলররা আছেন আত্মগোপনে। অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জানিয়েছে, হাজিরার ব্যবস্থা না থাকায় এই মুহূর্তে কতজন কাউন্সিলর অফিস করছেন তার সঠিক কোনো তথ্য নেই। যদিও আওয়ামী লীগ সমর্থিত বেশ কয়েকজন কাউন্সিলরের কার্যালয়ে গিয়ে বন্ধ পাওয়া গেছে অফিস। এতে ব্যাহত হচ্ছে সেবা। তবে চালু আছে মশক নিধন এবং বর্জ্য অপসারণের কাজ। কোনো কার্যক্রমে চালিত হয় না, যেহেতু কাউন্সিলর নাই। ঠিক আছে, ওনার পিএসটিএস আমি 2-4 দিন কাউকে দেখি নাই। সেবা প্রয়োজন, কিন্তু এখন তো বন্ধ। সাধারণ মানুষের তো মনে করেন যদি খোলা থাকতো তাহলে উপকৃত হইতো। খোলা নাই, এখন উপকার তো দূরের কথা, আর ক্ষতি হইতেছে। এদিকে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলররা আত্মগোপনে থাকলেও কাজ চালিয়ে যাচ্ছেন বিএনপি সমর্থিত কিংবা সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নন এমন কাউন্সিলররা। স্বাধীনভাবে কাজ না করতে পারাতে জনগণ কিছু সেবার থেকে বঞ্চিত অবশ্যই হয়েছে। তো আমরা আসলে এই সময়টা এখন আমরা কভার করে দিব এবং আমরা আসলে সিটি কর্পোরেশনের কাছ থেকে আমরা ওই যে একটি বাজেটের বাহিরে কোনো রকম কোনো সুযোগ সুবিধা আমরা পাইনি, কোনো সুযোগ সুবিধা পাইনি, যেটা আওয়ামী লীগের কাউন্সিলররা প্রচুর পেয়েছে, আমরা কিন্তু কোনো কিছু পাইনি। আমার জানা মতে প্রায় 50 জন কাউন্সিলরই উদাও নাই। এমন পরিস্থিতিতে কার্যালয়ে অনুপস্থিত থাকা সিটি কর্পোরেশনের মেয়র এবং চেয়ারম্যানদের তথ্য চেয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। কার্যালয়ে উপস্থিত না থাকলে বিধি অনুযায়ী সিদ্ধান্ত নেয়ারও কথা জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি যে সকল পৌরসভায় মেয়র অনুপস্থিত সে সকল পৌরসভার নাগরিক সেবা অব্যাহত রাখতে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে আদেশ জারি করেছে এলজিআরডি মন্ত্রণালয়। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। বেঁচে থাকলে আরও 2টা গুলি কর। গুলিবিদ্ধ গোলাম নাফিসকে ড্রেন থেকে রিকশায় তোলার সময় বলছিলেন এক পুলিশ সদস্য। মুমূর্ষু নাফিসকে পাশের হাসপাতালে নেওয়া হলে দরজা থেকে ফিরিয়ে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। চিকিৎসা পেলে হয়তো প্রাণে বাঁচত, সেই আফসোসে দগ্ধ হচ্ছে নাফিসের পরিবার। আব্দুল লতিফের ছবিতে আরও জানাচ্ছেন মুজাহিদ শুভ। নাফিজ নয়, যেন এক টুকরো বাংলাদেশ ঝুলছে রিকশার পাদানিতে। 17 বছরের নাফিজের বুলেটবিদ্ধ দেহ রক্ত ঝরে ঝরে নিথর হলেও মাথা থেকে খসে পড়েনি বাংলাদেশের পতাকা।
4 আগস্ট সকালে বাবার কাছে 30 টাকা চেয়েছিল নাফিজ। বাবা 100 টাকা দিতে চাইলেও 30 টাকা নিয়েই বাড়ি ছেড়েছিল। সে টাকা দিয়েই কিনেছিল বাংলাদেশের পতাকা। এই পতাকা দেখেই সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে অসংখ্য মরদেহের ভিড়ে ছেলেকে খুঁজে পেতে দেরি হয়নি বাবার। গর্ব করে মা বলছিলেন, প্রতি বছর নতুন নতুন পতাকা বানিয়ে বাসার গ্রিলে লটকে দিত নাফিজ। পুরনো পতাকাগুলো হাতে নিয়েই ভেঙে পড়লেন নাফিজের মা। ছোট থেকে পতাকা খুব ভালোবাসতো, সবসময় স্বপ্ন ছিল দেশ নিয়ে। এই পতাকাগুলা আমি চাইতাম যে আর রাখার দরকার নেই, কিন্তু ও ফেলে দিত না। কালকে আমি দেখি পতাকাগুলা সুন্দর করে বাস করে রাখা। বাবা মায়ের যন্ত্রণা কেন আহত সন্তানকে হাসপাতালে ঢুকতে দেয়া হলো না? যারা ফিরিয়ে দিয়েছে তাদের কি সন্তান নেই? তাৎক্ষণিক যদি কোনো হাসপাতালে মনে করেন নিয়ে তো, তাহলে আমার ছেলে অবশ্যই আল্লাহর রহমত যদি থাকতো তাহলে ভালো হইতো। কিন্তু ছাত্রলীগের বা পুলিশের বাধা দেওয়ার কারণে আমার ছেলেটা মনে করেন চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে মারা গেল। স্বাধীন বাংলাদেশে একটা ছেলে, মেধাবী ছেলেদেরকে যেভাবে নির্মমভাবে মারছে, এটা খুব দুঃখজনক। ড্রেনে পড়ে থাকা নাফিজের ক্ষতবিক্ষত দেহ কয়েকজন পুলিশ তুলে দিয়েছিল এই রিকশায়। মৃত্যু নিশ্চিত না হলে আবারও গুলি চালানোর হুমকিও দেয়া হয়েছিল। সেদিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা বলছিলেন এই রিকশা চালক। 4 জনের ধৈর্য তুলছি, তোলার পরে কয় পানির টানে যদি না মরে আরো 2টা গুলি কর। আল্লাহ যে হাসপাতালে এখানে কেউ গেট মেট খুলে না, আরো মহিলা টহিলা কইছে তারা কেউ গেট খুলে না। 3-4 জন লোক ধরাধরি করে তারপরে মেডিকেলে লয়ে গেছে শরৎ দিক। শুরু থেকেই প্রতিটি দিন আন্দোলনে যোগ দিয়েছিল নাফিজ। টিয়ারশেল, রাবার বুলেটের আঘাত পেয়েও দমে যায়নি। সবশেষ 4 আগস্ট মোবাইল, মানিব্যাগ সব রেখে ঘর ছেড়েছিল। যেন শহীদ হবার প্রস্তুতি নিয়েই বেরিয়েছিল নাফিজ। দাবি তার বড় ভাইয়ের। ওদিন আসলে আমার ভাই শহীদ হতেই গেছে। ও সব কিছু রেখে গেছে, ফোন রেখে গেছে, ওয়ালেট রেখে গেছে, ও সব স্মৃতি আমাদের কাছে রেখে গেছে। ও শুধু আল্লাহ পাকের ডাকে, দেশের ডাকে চলে গেছে। অলওয়েজ আম্মুকে বলতো যে আম্মু দেখেন, এই যে আবু সাইদ ভাই, মুগ্ধ ভাই, এরা যে দেশের জন্য মারা গেছে, মানে শহীদ হয়েছে, এরা তো আসলে মৃত্যুবরণ করে না, ওরা তো অমর হয়ে গেছে। নাফিজের মস্তিষ্কে বাংলাদেশ ছাড়া কিছুই ছিল না। মেধাবীরা দেশ চালাতে না পারলে বদলাবে না বাংলাদেশ, এই ছিল মাধ্যমিকে জিপিএ 5 পাওয়া নাফিজের চিন্তায়। সেনা অফিসার হয়ে সে দায়িত্ব পালনের স্বপ্নও দেখেছিল নৌবাহিনী কলেজের প্রথম বর্ষের নাফিজ। ইদানিং বলতো আম্মা, পরিবর্তন না আসলে আপনার নাফিজ না, বেঁচে থেকে কারো লাভ নেই, পরিবর্তন আনতেই হবে, না হলে আমরা ঘরের ভিতরে বন্দি। রিক্সার জন্য লাশটা জন্য তুলিয়া দেয়, তোলার পরে রিক্সাওয়ালার একটা বকা দিছে। বকা দেওয়ার পরে রিক্সাওয়ালার বলছে তাড়াতাড়ি মনে কর তুই এই লাশটা নিয়ে যা, তুই হসপিটালে যাস কেন? হেরা মনে করো গুলি করতে চেষ্টা করছিল, কইছে তোরও গুলি করে মাইরালাম। তো হেরা ভয় দেখাইছে। তখন মনে করেন এক পুলিশ অফিসার বলছে যে মরে নাই, মরছে, কহা মরছে, আরো 2টা গুলি কর। বিজয়ের দ্বার প্রান্তে এসে নিহত হওয়া নাফিজের বাবার ইচ্ছা, বাংলাদেশ যেন নাফিজের মতো শত শহীদকে ভুলে না যায়। বাংলাদেশকে নিয়ে তাদের স্বপ্নগুলো যেন পূরণ করে তার গর্বিত উত্তরসূরিরা। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে দাবি আদায় হলেও রক্তাক্ত হয়েছে রাজপথ, খালি হয়েছে মায়ের বুক। বুলেটের গুলিতে কর্পূরের মতো উবে গেছে বাবাদের স্বপ্ন। দিনের পর দিন গেলেও মায়ের অশ্রু শুকাচ্ছে না। নিহত শিক্ষার্থীদের বাড়িতে এখনও চলছে শোকের মাতম। সন্তানদের স্মৃতি আঁকড়ে নীরবে চোখের জলে ফেলা বাবা মা নতুন সরকারের কাছে চান সন্তান হত্যার বিচার। ফেনী থেকে সুলাইমান ডালিমের তথ্য, ছবিতে বিস্তারিত। 4 আগস্ট সেদিন ফেনীর এক প্রান্তে চলছিল শ্রাবণধারা, আরেক প্রান্তে চলে বর্বর হামলা ও গুলিবর্ষণ। সেই হামলায় ঝরে পড়ে ডজন খানেক আন্দোলনকারীর তাজা প্রাণ। তাদেরই একজন সদরের তুলাতুলি এলাকার সাইদুল হক শাহী। মহাসড়কের মহিপালে আন্দোলনরত শাহী দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারান। নতুন খামে পুরনো চিঠি লেখা যে টি শার্ট পরে আন্দোলনে যেতেন শাহী, ছেলের সেই টি শার্ট জড়িয়ে ধরে কাঁদেন মা। ছেলের কাপড় দেখে গন্ধ শুকে ছেলের স্পর্শ খোঁজেন। অনেক আদরে ছিল, আমি অনেক কষ্ট করে মানুষ করছি, অনেক কষ্টে মানুষ করছি, ছেলেদেরকে ধরেন দাঁড় কর্য করছি, লোন লইছি।
লেগুনা চালক দরিদ্র বাবা শাহীকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়িয়েছেন। অর্থ কষ্টে নিয়মিত পড়ালেখা করতে পারতেন না, তারপরও ভর্তি হন মিরসরাইয়ের বারোয়েরহাট সরকারি কলেজে। ছেলেকে ডাক্তার বানানোর স্বপ্ন কেড়ে নিল ঘাতকের বুলেট। এখন অন্তর্বর্তী সরকারের কাছে বিচারের আশায় পরিবার ও স্বজনরা। আমার ছেলেরে আমি মানে বড় একটা আশা ছিল যে ডাক্তার বানাবো, দেশের জন্য ডাক্তার বানাবো। এই তো সন্ত্রাসীদের কারণে তো ডাক্তার বানাতে পারিনি, দেশের জন্য শহীদ হয়েছি। আমার ভাই খুব ভালো একটা ছেলে ছিল, মানবিক ছিল, মানে হে চাইছে যে দেশের জন্য। হে 2018 সালের কোটা আন্দোলনের সময় যুক্ত ছিল। পরশুরামের রাজেশপুর গ্রামের আরেক শিক্ষার্থী ইকরাম হোসেন কাউসার। ঢাকার কবি নজরুল কলেজে অর্থনীতিতে স্নাতকোত্তর পড়ুয়া কাউসার থাকতেন লক্ষ্মীবাজারের একটি মেসে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে গেল 17 ও 18 জুলাই রান্না হয়নি মেসে, তাই খাবার খেতে 18 জুলাই দুপুরে বের হন কাউসার। জুমার পর সড়কের পাশে ভ্রাম্যমাণ হোটেল থেকে ভাত চেয়ে খান কাউসার। পরে দোকানদার রাতে খাওয়ার জন্য একটি বিস্কুটের প্যাকেট ধরিয়ে দেন। এরপর সড়ক পার হওয়ার সময় প্যাকেটটি ছিঁড়ে বিস্কুট মুখে দেওয়ার সময়ই পেছন থেকে মাথায় গুলি লাগে। মুহূর্তেই কাউসারের মগজ ছিটকে পড়ে সড়কে। দিন কয়েক আগে বাবাকে ফোন করে টাকা পাঠাতে বলেছিলেন। উদ্দেশ্য বিসিএস এর প্রস্তুতির বইপত্র কেনা, কিন্তু কাউসারের সেই স্বপ্ন শেষ হয়ে যায় গুলিতে। প্রাথমিকে বৃত্তি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে জিপিএ 5 এবং স্নাতকে অর্থনীতি বিভাগ থেকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ কাউসারের এমন মৃত্যু মানতে পারছেন না স্বজন ও গ্রামবাসী। এখন আমার আর কিচ্ছু নাই রে বাজি, আমি এখন কি করি, অসহায় অবস্থায় আছি। বড় হবে, ও বলছে বিসিএস ক্যাডার হবে, আমাদের এই দরিদ্র ফ্যামিলিও উঠাইবে, একদিন উন্নত করবে এ পরিবারকে। এখন তো ভাই সব শেষ আমাদের। স্কুল শিক্ষক বাবার স্বপ্ন ছিল সন্তান পড়ালেখা শেষে হাল ধরবেন সংসারের। এখন সেই বাবার চোখে অন্ধকার, চান সন্তান হত্যার বিচার। নিজের পাশে থাকবে অন্তিমকালে, আমাকে সে মাটি দিত, আমার লাশ বহন করত। আজকে তার লাশ আমি নিজে বহন করতে হয়েছে, তাকে জানাজা পড়াইতে হচ্ছে। প্রিয় দেশবাসী, এই দুঃখ কাকে বলবো। আন্দোলনে নিহত ফেনীর মহিপালের শ্রাবণসহ আরও 10 শিক্ষার্থীর পরিবার শোকে স্তব্ধ। আহত হন 7 গণমাধ্যম কর্মী সহ শতাধিক মানুষ। এখন ফেনী। শেখ হাসিনা সরকার পতনের পর ময়মনসিংহ বিভাগের 4 জেলার কোথাও কোথাও বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটে। এর মধ্যে ময়মনসিংহ জেলায় 62টি সনাতন ধর্মাবলম্বী পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠান আক্রান্ত হয়, যার বেশিরভাগই ছিল রাজনৈতিক বা ব্যক্তিগত বিরোধের জোরে। আক্রমণ হয়নি কোনো মন্দির ও ধর্মীয় উপাসনালয়। সাম্প্রদায়িক সম্প্রীতির এই জনপদে শান্তি বজায় রাখতে সংখ্যালঘুদের মন্দির, বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিচ্ছেন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের কর্মী, মাদ্রাসা শিক্ষার্থীরা সহ সাধারণ মানুষ। হারুনুর রশিদের প্রতিবেদন, ছবি তুলেছেন সায়মা কুন্দ। ছাত্র জনতার গণ আন্দোলনে 5 আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। উৎসব উদযাপনের নামে ছাত্র জনতার ঢল। এরই মধ্যে কোথাও কোথাও রাজনৈতিক নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। দুর্বৃত্তদের হামলা থেকে বাদ যায়নি সনাতন ধর্মাবলম্বী আওয়ামী লীগ নেতাকর্মীদের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানও। তবে ময়মনসিংহ বিভাগের 4 জেলায় কোথাও সার্বজনীন কোনো মন্দির বা পূজা মণ্ডপে ঘটেনি কোনো হামলার ঘটনা। সাম্প্রতিক অস্থিরতায় একদিনও মন্দিরে পূজা কার্যক্রম বন্ধ হয়নি। ভালো মতনই আসা যাওয়া করছি, মন্দিরে পূজাও চলছে ঠিক মতন। আমরা শান্তি মতন ভাবে বাস করতেছি, বাকিরা দিন এইভাবেই আমরা করব। আমাদের ময়মনসিংহ কোনো সমস্যা হয় নাই। আমরা পূজা অর্চনা যে সঠিক সময়ে সঠিকভাবেই আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের এখানে এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা আমরা পাই নাই এবং আমরা সুন্দরভাবে আমাদের মন্দির এখন পর্যন্ত অদ্যাবধি পরিচালনা করতে পারতেছি। এদিকে আগস্টের 5 তারিখ থেকে ময়মনসিংহ নগরী সহ বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে পাহারায় নামেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের কর্মী সহ সাধারণ মানুষ। মন্দির পাহারায় নামেন কওমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরাও। নিজ নিজ এলাকায় মন্দিরে যাতে কেউ ক্ষতি করতে না পারে সেদিকে রাখেন সজাগ দৃষ্টি। এতে কেটে যায় ভয়, ফিরে আসে স্বস্তি। শুধু খালি হিন্দু সম্প্রদায় না, সবাই খুব শান্তিতে বসবাস করে, সবাই সম্প্রীতির মাধ্যমে বসবাস করে। এখানে আসলে হিন্দু মুসলিম বলতে আমরা কোনো ভেদাভেদ বুঝি না।
আমরা সবাই ভাই বোনের মতো এখানে বড় হয়েছি। যেন কোনো সুযোগ সন্ধানী দুষ্কৃতিকারী এই সময়ে কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে। বিভিন্ন মন্দিরে যাওয়া, খোঁজখবর নেওয়া, তাদের সাথে মতবিনিময় করা, কোনো জায়গায় প্রয়োজন হলে অবস্থান করা, এইভাবেই কার্যক্রম চলে আসছে। নিঃসন্দেহে ময়মনসিংহ শহরে সাম্প্রতিক সম্প্রতি অত্যন্ত সুন্দর। সকল দলই এখানে মিলেমিশে আমরা থাকি, অবস্থান করতেছি এবং তারা অত্যন্তভাবে সাহায্য করতেছে। এদিকে ময়মনসিংহে কোনো মন্দিরে হামলা বা সাম্প্রদায়িক কোনো হামলার ঘটনা ঘটেনি বলে জানান পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। তবে রাজনৈতিক পট পরিবর্তনে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত অনেকের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ হয়েছে বলে জানান তারা। ক্ষতিগ্রস্ত হয়েছে ৬২টি হিন্দু পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠান। এতে জড়িতদের আইনের আওতায় আনার দাবি তাদের। মুক্তাগাছা, তারাকান্দা, ফুলপুর এই সমস্ত জায়গায় কিছু সন্ত্রাসীরা দোকান লুটপাট করছে, বাড়িঘর লুটপাট করছে, বাড়িঘর ভাঙচুর করছে। বিভিন্নভাবেই রাজনৈতিক হিংসাই এটা আমার কাছে মনে হয়। জামাত ইসলাম বাংলাদেশ, তারপরে বিএনপি, জাতীয় বিএনপি, ওরাও এখন আমাদের সাথে মিটিং করেছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছে। এদিকে শেরপুর জেলা শহরের কয়েকটি দোকানে হামলা ভাঙচুর হলেও জেলার কোনো মন্দির ও পূজা মণ্ডপে হামলা হয়নি বলে জানান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের স্থানীয় নেতারা। আর দোকানে হামলার ঘটনা রাজনৈতিক বলেও জানান তারা। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা চাই না যে কোনো দোকানপাট, কোনো ব্যবসায়ীদের উপর কোনো জোর-জুলুম বা হামলা হোক। এখানে কেউ উদ্দেশ্য প্রণোদিত বা রাজনৈতিক পট পরিবর্তনের যে সুযোগটা, সেটা আমরা শেরপুর শহরবাসী সহ তেমনভাবে আক্রান্ত হয়নি। এদিকে সরকার পতনের পর নেত্রকোনায় কিছু বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে দুষ্কৃতিকারীদের হামলা হলেও কোনো মন্দির বা উপাসনালয়ে হামলা হয়নি বলে জানান পূজা উদযাপন পরিষদের নেতারা। সুরক্ষিত জামালপুর জেলার মন্দির ও ধর্মীয় উপাসনালয়গুলোও নেই সংখ্যালঘু পরিবারে হামলা ভাঙচুরের ঘটনাও। এখন পর্যন্ত সেই ধরনের কোনো হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগ হয় নাই। যদি কেউ এখানে অপ্রীতিকর ঘটনা ঘটাইতে না পারে, সেজন্য আমরা সার্বক্ষণিকভাবে চেষ্টা করতেছি। আমাদের এখানে এই মন্দিরগুলোতে কোনো রকম বিশৃঙ্খলা কিংবা কোনো ভাঙচুরের কোনো ঘটনা, এরকম কোনো কিছু আমরা এখনো পর্যন্ত পাইনি। যারা আমরা ব্যবসা বাণিজ্য কাজকামের সঙ্গে জড়িত আছি, তাদের কোনো রকম কোনো অসুবিধা হয়নি। ১১৯টা মন্দিরের মধ্যেই প্রায় মন্দিরেই আনসার বাহিনী দেওয়া আছে। আর নেত্রকোনা পৌরসভার ভিতর কোনো মন্দির আক্রমণ হয় নাই। এদিকে সাম্প্রদায়িকতা ইস্যু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও পার্শ্ববর্তী দেশের মিডিয়ায় যেভাবে উপস্থাপন হচ্ছে তা সঠিক নয় বলে মনে করেন এই নারী সংগঠক। পার্শ্ববর্তী দেশের যে মিডিয়াগুলো যেভাবে আমাদের দেশকে আজকে সাম্প্রদায়িকতাকে ইস্যু করে যেভাবে উপস্থাপন করা হচ্ছে, আমি মনে করি যে এই উপস্থাপনগুলো অনেকাংশেই সঠিক না কিংবা সত্য নয়। ময়মনসিংহ বিভাগের জামালপুরে ২১০টি, শেরপুরে ২১২টি, নেত্রকোনায় ২৫৪টি এবং ময়মনসিংহ জেলায় ৬৫০টি মন্দির রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি আর পারস্পরিক সৌহার্দ্যের অনন্য নজির হতে পারে ময়মনসিংহ। যে কোনো দুর্যোগ সংকটে সংখ্যালঘুদের ঢাল হয়ে দাঁড়ায় এখানকার মানুষেরা। মন্দিরগুলোর স্বাভাবিক কার্যক্রম আর পুণ্যার্থীদের এই উপস্থিতি জানান দেয় গুজবে গা ভাসাননি এখানকার সনাতন ধর্মাবলম্বীরা। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ। মাঝে কিছুটা কম থাকলেও সিলেটে পাইকারিতে ফের বেড়েছে সবজির দর, যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। বাজারে সবজির সরবরাহ দাম নিয়ে আরও জানাতে নগরের সোবহানীহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল রাফি। রাফি, কয়েকদিনের ব্যবধানে সবজির দাম বেড়েছে, আর প্রকারভেদে কেজি প্রতি কত টাকা দাম বেড়েছে? ব্যবসায়ীরা কি বলছেন, আকস্মিকভাবে দাম বাড়ার কারণ কি? শাফিন, দেখুন আসলে এই যে দাম বৃদ্ধির যে প্রভাব যেটা রয়েছে, এটা কিন্তু খুচরা বাজার এবং পাইকারি বাজার দুটোতেই পড়েছে। আমরা বন্যার পর থেকে আসলে দেখতে পাচ্ছি যে আসলে বাজারের যে সবজির যে দাম আসলে হুট করে ১-২ দিন কমে গেলেও কিন্তু মাসের পর মাস যে দাম বাড়তির যে কারণ হিসেবে তারা বলছেন যে আসলে সরবরাহ কম, এবং এখানে অনেক যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে দূর দূরান্ত থেকে যে সবজিগুলো আসে সেগুলো কিন্তু একরকম বলা যায় যে সবজির যে প্রতুলতা সেটা কিন্তু কমে যাচ্ছে, এবং তারা বলছেন যে আসলে পরিবহন খরচ বৃদ্ধির সাথে সাথে কিন্তু সরবরাহ অনেকটাই কমে গিয়েছে সিলেটের দিকে। এবং তারা বলছেন যে ইদানিং যে ট্রাকগুলো বা বড় বড় পিকআপগুলো আসে সেগুলো কিন্তু ঢাকা এবং চট্টগ্রামের দিকে চলে যায়, যার কারণে সিলেটে খুব কম সরবরাহ হচ্ছে।
এবং গত কয়েকদিনের ব্যবধানে আসলে আমরা দেখতে পেয়েছি যে 10 থেকে 15 থেকে 20 প্রত্যেকটি সবজির আকার এবং প্রকারভেদে দাম বেড়েছে। এবং যদি কিছুটা দাম আমি আপনাদেরকে বলি যে আজকে বরবটি বিক্রি হচ্ছে 70 করে, মূলা 45, পটল 36, বাঁধাকপি 65, কাঁচামরিচ 350 করে, আলু বিক্রি হচ্ছে 60 থেকে 65 করে, মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 45 করে, বেগুন বিক্রি হচ্ছে 50 টাকায়, গোল বেগুন যেটা সেটা 65 টাকায় বিক্রি হচ্ছে, এবং টমেটো বিক্রি হচ্ছে 140 থেকে 145, ধুন্দল বিক্রি হচ্ছে 45 টাকা, এবং করলা বিক্রি হচ্ছে 70 টাকায়, শসা কিছুটা দাম বেড়েছে 50 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছে, কাঁকরোলও বিক্রি হচ্ছে 70 টাকা, লাউ বিক্রি হচ্ছে 80 টাকায়, ঢেঁড়স বিক্রি হচ্ছে 45 টাকায়, গাজর বিক্রি হচ্ছে 120 টাকা, এবং লেবু প্রতি পিস বিক্রি হচ্ছে 5 টাকা করে, এবং কাঁচা কলা বিক্রি হচ্ছে প্রায় 50 থেকে 55 টাকায়, মুখি বিক্রি হচ্ছে কচুমুখী যেটা সেটা 50 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছে, চিচিঙ্গা বিক্রি হচ্ছে 55 টাকায়, লাল শাক, দুগি শাক, পালং শাক এগুলো কিন্তু কেজি প্রতি মোটামুটি প্রায় 5 থেকে 6 টাকা বেড়ে গিয়েছে। এবং আমরা এখানকার যারা পাইকারি আড়তের যারা ভ্রাম্যমাণ বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে আসলে দামও বাড়তি রয়েছে এবং তারা যে দামের যে বিষয়টি সেটা কিন্তু কমাতে পারছে না, এবং আড়তদাররা যারা রয়েছেন তারা কিন্তু সেই আড়তেই কিন্তু দাম বাড়তি করে রেখেছেন। এবং খুচরা বাজারেও গিয়ে একই অবস্থা দেখা যায়। আসলে এখানকার যারা ভ্রাম্যমাণ বিক্রেতা তারা কিন্তু ছোট ছোট পিক আপ ভ্যানে করে নিয়ে যায় অথবা ভ্যানে করে নিয়ে যায়। দেখা যায় যে আসলে ক্রেতা যেখানে রয়েছে, ভ্রাম্যমাণ ক্রেতা যারা শুরু করে যারা পাড়া মহল্লায় থাকেন ক্রেতা এবং খুচরা বাজারের ক্রেতা, তাদের কিন্তু একটা অভিযোগ রয়েছে আসলে দাম এখনও পর্যন্ত সিলেটের সবজি বাজারে কমছে না। তো এই ছিল আমার কাছে সিলেটের সুভানিঘাট এলাকা থেকে সবজি বাজারের সর্বশেষ খবরাখবর। শাফিন। সহকর্মী রাকিবুল রাফি যুক্ত হয়েছিলেন সিলেট থেকে, জানাচ্ছিলেন সবজির দাম নিয়ে। এদিকে খুলনায়ও ওঠানামা করছে সবজি মাছের দাম। সম্প্রতি সরবরাহ কিছুটা বৃদ্ধি পাওয়ায় এসব পণ্যের দাম এখন নিম্নমুখী। তবে নগরীর সোনাডাঙ্গা পাইকারি কাঁচা বাজারের দুরবস্থার অনেকটা বিপক্ষে ফেলেছে ক্রেতা বিক্রেতাকে। একটু বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এই বাজার। রামিম চৌধুরীর প্রতিবেদন। সোনাডাঙ্গা পাইকারি কাঁচা বাজার। খুলনা সহ আশপাশের বেশিরভাগ বাজারে সবজি সরবরাহ হয় এখান থেকেই। ভোররাত থেকে শুরু করে বেচা কেনা চলে সকাল পর্যন্ত। এখান থেকে কিনে খুচরা বাজার সহ বিভিন্ন স্থানে সবজি বিক্রি করেন অনেক ব্যবসায়ী। সপ্তাহ ব্যবধানে এই বাজারে বেড়েছে সবজি সরবরাহ, যাতে কমেছে লাউ, পেঁপে, বরবটি, ঢেঁড়স সহ নানা সবজির দর। তবে চাহিদার তুলনায় কিছুটা কম থাকায় বেগুন ও উচ্ছের দাম এখনও নিয়ন্ত্রণের বাইরে। গাছে পোকা ধরে নষ্ট হয়ে যাচ্ছে, এর জন্য বেগুনটাও বৃদ্ধি। কচুরমুড়ির দামটা কম, যে কোনো মালের একটা সিজন আছে, সিজন ছাড়া দাম কমতি আসে না। কালকে শসা বিক্রি করলাম মাত্র 17-18 টাকা কেজি, যা তার আগের দিন বিক্রি করেছি 24-22 টাকা। সবজির দাম এখন কমবে, এখন সিজন তো, এখন গের বেড়িতে প্রত্যেকটা গেরে তরকারি আছে, আর মনে করেন যে এক সপ্তাহের ভিতরে আরো কমে যাবে। তবে দীর্ঘদিন সংস্কার না হয় বেহাল দক্ষিণাঞ্চলের অন্যতম বড় এই বাজার সামান্য বৃষ্টিতেই হয়ে ওঠে চলাচলের অনুপযোগী। খদ্দের আসতে পারে না, মালামাল বিক্রি হতে পারে না ঠিক মতন, গাড়িগুলো আসতে পারে না। প্রত্যেকদিন পরিষ্কার করে, তাও মনে করেন যে হয় না, আমাদের একটু অসুবিধা হয়। রাস্তা যা চলা যায় না, এতে কাদায় মানুষের খুব দুর্ভোগ। এদিকে পর্যাপ্ত সরবরাহ থাকলেও নগরীর গল্লামারি বাজারে চড়া ইলিশের দাম, ফলে এখনও চাহিদার শীর্ষে রয়েছে তেলাপিয়া, পাঙ্গাস সহ কার্পজাতীয় মাছ। তবে দাম নিয়ে সন্তুষ্ট নন ক্রেতারা। বড় সাইজের কেজি সাইজের ইলিশ কালকে কিনেছি মনে করেন 1700-1600, আজকে কিনেছি 1500, 1450 এরকম। ইলিশের দাম শুনছিলাম যে একটু কমছে, আসলে ইলিশের দাম কমে নাই। সপ্তাহের ব্যবধানে কিছুটা স্বস্তি ফিরেছে মাংসের বাজারে। 100 টাকা কমে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 650 টাকায়, আর 10 টাকা কমে ব্রয়লার মুরগির দর 150 টাকা। রামিম চৌধুরী, এখন খুলনা। অন্যদিকে ঝিনাইদহের হাট বাজারে কমেছে সবজির সরবরাহ, এতে সপ্তাহ ব্যবধানে বেড়েছে সবজির দাম। কৃষকরা বলছেন টানা বৃষ্টিতে ক্ষেত নষ্ট হওয়ায় প্রভাব পড়েছে উৎপাদনে। এ নিয়ে শেখপাড়া সবজির হাট থেকে বিস্তারিত জানিয়েছেন আব্দুর রহমান মিন্টন। ঝিনাইদহের হাটে বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে শাকসবজি। গত এক সপ্তাহ ধরে এই দাম ঊর্ধ্বমুখী রয়েছে। আমরা এই মুহূর্তে আছি ঝিনাইদহের শেখপাড়া বাজারে। এটি অন্যতম পাইকারি একটি কাঁচা বাজার। খুলনা কুষ্টিয়া মহাসড়কের পাশে এই শেখপাড়া কাঁচা বাজার। এখানে এসে আমরা দেখেছি যে বিভিন্ন সবজির দাম খুবই চড়া, অর্থাৎ 60 টাকা, 70 টাকা, 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মুখে কচু, আলু সহ বিভিন্ন যে সবজি রয়েছে, বেগুন, এইসব সবজি কিন্তু দাম একেবারে চড়া।
প্রান্তিক যারা কৃষক রয়েছেন তারা বলছেন যে মাঠে যে উৎপাদন হয় যেসব সবজি এই এলাকায় সেই সব সবজিতে এই বৃষ্টির কারণে ব্যাপক পচন ধরেছে। বিশেষ করে বেগুন, মুখে কচু সহ বেশ কিছু সবজি এই বৃষ্টির কারণে পচন ধরেছে, ফলে উৎপাদন অনেকটা ব্যাহত হচ্ছে। পাইকার ব্যবসায়ীরা বলছেন যে এখানকার সবজি তারা দেশের নানা প্রান্তে পৌঁছে দেন, তবে যে চাহিদা অনুসারে প্রতি সপ্তাহে কেনেন সবজি, সেই সবজি কিন্তু তারা চাহিদা অনুসারে ক্রয় করতে পারছে না। এখানে আমরা দেখেছি যে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 280 টাকা থেকে 300 টাকা কেজি দরে। যে কাঁচামরিচের দাম এক সপ্তাহ আগেও কেজি প্রতি 50 টাকা কম ছিল দাম, এখন কিন্তু 50 টাকা দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়া যে অন্যান্য সবজি রয়েছে সেই সব সবজিগুলোর দামও কিন্তু ব্যাপক ঊর্ধ্বমুখী। ঝিনাইদহের শেখপাড়া বাজার থেকে সবজির দাম দর বাড়তি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। পাট বেচা কেনার জন্য বিখ্যাত টাঙ্গাইলের যুগনি হাট। ঐতিহ্যবাহী হাটে মৌসুমে 200 থেকে 250 মন পাট বিক্রি হয়। বর্তমানে এখানে প্রতি মন পাট বিক্রি হচ্ছে 2200 থেকে শুরু করে 3800 টাকা পর্যন্ত। টাঙ্গাইলের যুগনি হাট থেকে পাট বেচা কেনার খবর জানিয়েছেন সহকর্মী কাউসার আহমেদ। আছি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী যুগনি পাট হাটে। প্রতি সোমবার ভোর থেকে এই হাটে পাট বিক্রি শুরু হয়ে বিক্রি চলে বেলা 9টা পর্যন্ত। আর আজকের হাটে আসা ব্যবসায়ী ও পাট চাষিরা বলছেন যে গত হাটের চেয়ে আজকের হাটে পাটের দাম কিছুটা কমেছে। এর কারণ হিসেবে তারা বলছেন যে হাটে পাটের সরবরাহ বাড়ার কারণে দাম কিছুটা কমেছে। তারা জানিয়েছেন যে গত হাটে যে পাট 3500 টাকা মন বিক্রি হতো, আজকের হাটে সেই পাট 3200 থেকে সর্বোচ্চ 3300 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও আজকের হাটে পাট বিক্রি হচ্ছে আকার ভেদে 2200 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 3700 টাকা পর্যন্ত প্রতি মন। প্রতি বিঘায় পাট যদি ভালো হয়ে থাকে সেখান থেকে প্রায় 6 থেকে সর্বোচ্চ 7 মন পাট পাওয়া যাচ্ছে। তারা দাবি করেছেন যে আগে যে পরিমাণ প্লাস্টিকের বস্তা ব্যবহার না করে পাটের বস্তা ব্যবহার করত, সেই পাটের বস্তা ব্যবহার বা সরকারি যে নির্দেশনা রয়েছে যে শতভাগ পাটের বস্তা ব্যবহার করতে হবে, সেই নির্দেশনা বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন। আর এই হাটের ইজারাদার বলছেন যে আগে এই হাটে যেখানে 1 থেকে 1,500 মন পাট বিক্রি হতো, কিন্তু সেই আশেপাশের পাটের আবাদ কমে যায়, এই হাট তার জৌলুস হারিয়েছে। এখন মৌসুমে প্রতি হাটে 2 থেকে 250 মন পাট বিক্রি হচ্ছে, যার আনুমানিক বাজার মূল্য 6 থেকে সর্বোচ্চ 8 লাখ টাকা। আর এছাড়াও এই টাঙ্গাইলের কৃষি কর্মকর্তা বলছেন যে চলতি মৌসুমে প্রায় 20,000 হেক্টর জমিতে 2,31,000 বেল্ট পাট উৎপাদন হবে। তো এই ছিল টাঙ্গাইলের যুগনির হাট থেকে পাট বিক্রির সবশেষ তথ্য। সাতক্ষীরার ব্রজবাক্সায় গড়ে উঠেছে মৎস্য পোনাপল্লী। পুরো গ্রামে 2 শতাধিক পুকুর ও হ্যাচারিতে উৎপাদন করা হচ্ছে অর্ধশত প্রজাতির সাদা মাছের রেণু। এখান থেকে সারা বছর দেশের বিভিন্ন এলাকায় পুকুর ও মাছের ঘেরে পোনা সরবরাহ করা হয়। সাতক্ষীরা থেকে আহসান রাজীবের প্রতিবেদন। প্রতিদিন সকালে সাতক্ষীরা যশোর সড়কের ব্রজবাক্স এলাকায় রাস্তার 2 পাশে বিক্রি হয় বিভিন্ন জাতের দেশি বিদেশি প্রজাতির মাছের পোনা। দেশের বিভিন্ন প্রান্তের জেলেরা মাছের পোনা সংগ্রহ করে নিয়ে যান এই হাট থেকে। 80-র দশকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ব্রজবাক্স গ্রামের কয়েকজন জেলে দেশি মাছের পোনা উৎপাদন করে গ্রামে গ্রামে বিক্রি করতেন। তখন থেকে এই এলাকায় বিস্তার লাভ করে মাছের পোনা ব্যবসা। তবে 2009 সালের পর এই এলাকায় দেশির পাশাপাশি বিদেশি জাতের মাছের পোনার বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। গড়ে ওঠে একাধিক আধুনিক হ্যাচারি। বর্তমানে এখানকার অধিকাংশ মানুষ মাছের পোনা উৎপাদন ও বিপণন ব্যবসার সাথে জড়িত। ফাল্গুন মাসের থেকে ভাদ্র মাসের শেষ পর্যন্ত আমরা মার্কেটে বেচাকেনা করি। এই মাছ বাজারে এই মাছ বিক্রি করে তারা কিন্তু আর স্বাবলম্বী। সারা বিশ্বে যায় মাছ, আমাদের ঢাকায় যায়, আপনার দক্ষিণে কয়রা, তারপরে আপনার কালীগঞ্জ, তালা, পাইকগাছা, সব জায়গায় যায়। পুকুর ও হ্যাচারিতে হাইব্রিড তেলাপিয়া, রুই, কাতলা, পাবদা, মৃগেল, পাঙাশ, চিতল, জিয়েল সহ অর্ধশত প্রজাতির দেশি বিদেশি সাদা মাছের পোনা উৎপাদন করা হয়। দ্রুত বর্ধনশীল এসব পোনার চাহিদা রয়েছে প্রচুর। হ্যাচারি থেকে প্রতি পিস পোনা বিক্রি হয় সর্বনিম্ন 30 পয়সা থেকে 5 টাকা দামে। কেজি দরেও বিক্রি হয় কিছু জাতের পোনা। বর্ষা মৌসুমে প্রতিদিন গড়ে 20 থেকে 40 লাখ টাকার পোনা বিক্রি হয় এখান থেকে। ব্যাপারীদের কাছে বিক্রি করি, আর ওই দেখা যায় দিন আমাদের ওই 400-500 এরকম ইনকাম হয়। এখন কোনো বর্ষা নেই, এখন কোনো বেচা কেনা নেই ভাই। এখন 10,000 টাকা, 15,000 টাকা, 5,000 টাকা ইনকাম। পোনা সর্বনিম্ন 30 পয়সা থেকে সর্বোচ্চ 1 টাকা পর্যন্ত আমরা পোনা বিক্রি করি।
সর্বনিম্ন 50,000 থেকে ওপরে 2 লাখ টাকা পর্যন্ত আমাদের কোনো কোনো সময় বেচাকেনা হয়। জেলা মৎস্য বিভাগ থেকে পোনা উৎপাদনকারী চাষি ও হ্যাচারি মালিকদের আধুনিক পদ্ধতিতে মাছের পোনা উৎপাদনের জন্য প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতার কথা জানালেন এই কর্মকর্তা। উপজেলা অফিস থেকে উপজেলা মৎস্য অফিসার নিয়মিত পরিদর্শন করছে যাতে ভালো মানের পোনা, মনোসেক্স তেলাপিয়ার ভালো মানের পোনা এবং কার্প জাতীয় মাছের ভালো মানের পোনা চাষিরা পায়। জেলা মৎস্য অফিসের তথ্য, শুধুমাত্র ব্রজবাক্স গ্রামে 230টি পুকুরে মাছের পোনা চাষ করা হয়। এছাড়া রেণু পোনা উৎপাদনের হ্যাচারি রয়েছে 30টি। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। সাম্প্রতিক আন্দোলনে 1.5 মাসের বেশি সময় ধরে বন্ধ ছিল রাজশাহীর বিভিন্ন মার্কেট। এতে বেচাকেনা কমেছে দোকানগুলোতে প্রায় 20% পর্যন্ত। ব্যবসায়িক পরিবেশ ফেরাতে নিরাপত্তা নিশ্চিতের দ্রুত উদ্যোগ জানিয়েছেন ব্যবসায়ীরা। এ নিয়ে সহকর্মী মাসুমা আক্তারের প্রতিবেদন দেখব। উত্তরবঙ্গের মার্কেটগুলোর মধ্যে সবচেয়ে বড় রাজশাহীর আরডিএ মার্কেট। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের মালিকানাধীন 3তলা মার্কেটটিতে দোকান প্রায় 2,500। সারা বছর ক্রেতার ভিড় থাকলেও বর্তমানে তা প্রায় ক্রেতা শূন্য। ভাটা পড়েছে দোকানগুলোর ব্যবসায়। গেল 1.5 মাসের বেশি সময় ধরে চলা ছাত্র আন্দোলন ও পরবর্তী সময়ে স্কুল কলেজ বন্ধ থাকায় মার্কেটটিতে কমেছে শিক্ষার্থী সহ সাধারণ ক্রেতাদের উপস্থিতি। এই মার্কেটে কোনো রকম সহিংসতা বা ভাঙচুরের ঘটনা না ঘটলেও ক্রেতা না থাকায় দোকানগুলোর বেচাকেনা কমেছে 80%। ফলে অলস সময় পার করছেন বিক্রেতারা। স্বাভাবিক সময়ে এখানে প্রতি মাসে 100 কোটি টাকার ব্যবসা হলেও চলমান মন্দায় অর্ধেকের নিচে নেমেছে। এ অবস্থায় দোকান ভাড়া ও কর্মচারীর বেতন সহ অন্যান্য খরচ মেটাতে বড় অঙ্কের লোকসান গুনছেন ব্যবসায়ীরা। রাজশাহী তো শিক্ষানগর, এই জন্য ব্যবসা ভালো হয়। তো শিক্ষানগর যদি বন্ধ থাকে তাহলে ব্যবসা ভালো হবে না। তো শিক্ষানগর যদি খুলে যায় তাহলে ইনশাল্লাহ ব্যবসা হবে। নিরাপত্তার দিক থেকে বলতে গেলে আমাদের তো ভয় আশঙ্কা থেকে যায়, কারণ আমাদের শহরে পুলিশ না, পুলিশ ছাড়া তো আর কেউ ওরকম নিরাপত্তা দিতে পারে না। বেশ কিছুদিন ধরেই লস। তো এখন যে সরকার আসছে নতুন, এর কাছে প্রত্যাশা আমাদের সব কিছু ঠিকঠাক করে দেবে। ক্রেতা নেই, ক্রেতার সংখ্যা এতটাই কম যে সবাই ভয় ভীতিতে অনেকে আসছে না, আমাদের বিক্রি হচ্ছে না। 5 আগস্টের পর রাজশাহীর বিভিন্ন মার্কেট ও দোকানে ঘটে ভাঙচুর ও লুটপাটের ঘটনা। এতে নিরাপত্তাহীনতায় জনমনে ছড়িয়ে পড়ে ভীতি। তবে বর্তমানে কিছুটা স্বস্তি ফেরায় প্রয়োজনীয় কেনাকাটা সারছেন অনেকেই। আজকে প্রথম এই কয়েকদিন আন্দোলনের পরে আজকে প্রথম আমি বাইরে হয়েছি, কিছুটা স্বাভাবিক আছে, ভালো লাগছে। মানুষের ভিড় অন্য দিনের চেয়ে একটু কম। একই অবস্থা রাজশাহী নিউ মার্কেট সহ অন্যান্য ব্র্যান্ডেড চেইন শপগুলোতে। তবে সবচেয়ে বেশি সংকটে রয়েছে নগরীর থিম ওমর প্লাজা মার্কেট। 18 থেকে 20টি দোকানে ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এতে প্রায় 20 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। দিনে প্রায় 50 লাখ টাকার লেনদেন হওয়া মার্কেটটিতে বন্ধ রয়েছে বেশিরভাগ দোকান, চলছে সংস্কার কাজ। রাজশাহীতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উমর থিম প্লাজা। আমাদের প্রথম অবস্থা ভেঙে ফেলেছিল, সামনে ভাঙার পরে এক গ্রুপ ভেঙে চলে গেছে। প্রায় 2 থেকে 300 পোলাপান, এগুলা যারা আমরা হয়তো চিনি না, তারা বহিরাগত লোকজন এসে আমাদের মার্কেটটাকে ছিনতাই করে নিয়ে যায়। ব্যবসায়ীদের মধ্যে অনেকেই ক্ষুদ্র ঋণে জর্জরিত। এই লোকসান কাটিয়ে উঠতে অনেকদিন সময় লাগবে বলছেন আরডিএ ব্যবসায়ী সমিতির এই নেতা। ছোটোখাটো দোকানদাররা ক্ষুদ্র ঋণে নিয়ে তারা জর্জরিত, তাদের ঋণ কিন্তু মওকুফ নাই, তাদেরকে কিস্তি ঠিকই দিতে হচ্ছে। অনেক দোকান থেকে ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে এবং লোকসান কাটিয়ে পুনরায় চাঙ্গা হবে ব্যবসা, সেই আশায় দিন গুনছেন তারা। এখন রাজশাহী। ভিপিএনের অতিরিক্ত ব্যবহারে পাকিস্তান জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়েছে বলে জানিয়েছেন দেশটির তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। এদিকে ইন্টারনেট সেবা ব্যাহতের ঘটনায় পাকিস্তান থেকে অফিস গুটিয়ে নিচ্ছেন অনেক বহুজাতিক প্রতিষ্ঠান। যদিও দেশের অর্থনীতিকে সচল করতে বিদেশি বিনিয়োগের উপরই ভরসা করছে দেশটির সরকার। বিস্তারিত জানাবেন তানভীর জনি। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সামনে পাকিস্তানের অর্থনীতিতে গতি ফেরানো একমাত্র লক্ষ্য। মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণ ও ডলার সংকট কাটিয়ে উঠতে নানা সংস্কারের পথে হাঁটছে দেশটি। পরিবর্তন আনা হয়েছে সরকারি দপ্তর ও মন্ত্রণালয়ে।
তারপরও দেশটি ভুগছে বেকারত্ব, মন্থর অর্থনীতি, বিদ্যুতের ক্রমবর্ধমান ব্যয়, আইনশৃঙ্খলার অবনতি এবং রাজনৈতিক অস্থিরতায়। জ্বালানি সংকটে ব্যাহত হচ্ছে উৎপাদন খাত। চ্যালেঞ্জিং এই সময়ে নতুন করে আঘাত এসেছে পাকিস্তানের ডিজিটাল অর্থনীতিতে। প্রায়ই ইন্টারনেটের গতি ধীর হওয়ায় কার্যত অচল হয়ে পড়েছে অনলাইন ভিত্তিক ব্যবসা। অনিশ্চয়তার মুখে পড়েছে দেশের সব ডিজিটাল সেবা। এই অবস্থার জন্য ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ও সরকার একে অন্যকে দোষারোপ করছে। গত কয়েক সপ্তাহ ধরে দেশজুড়ে ইন্টারনেট সেবার বিভ্রাট নিয়ে অবশেষে মুখ খুলল পাকিস্তান সরকার। দেশটির তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী সাজা ফাতিমা খাজা বলেন, ইন্টারনেটের গতি কমার পেছনে সরকারের কোনো হাত নেই। ভিপিএনের অতিরিক্ত ব্যবহারে এই সমস্যা দেখা দিয়েছে। कि जब आप अपने फ़ोन पे VPN ऑन करते हैं तो फ़ोन खुद ब खुद स्लो हो जाता है। उसकी वजह यह है कि जब आप दूर के सर्वर से डायरेक्ट कनेक्ट होते हैं तो कुछ लेटेंसी बढ़ जाती है, और इसी तरह आप लोकल जो कैशेज़ हैं, जो लोकल आपको सर्विसेज अवेलेबल हैं, उसको आप बाईपास कर जाते हैं। এদিকে ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার শঙ্কায় পাকিস্তান থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে বহুজাতিক কোম্পানিগুলো। ইতোমধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান তাদের অফিস অন্যত্র সরিয়ে নিয়েছে। দুবাই চেম্বার অব কমার্সের এক প্রতিবেদন বলছে, 2024 সালের জুন পর্যন্ত ৩,৯৬৮টি পাকিস্তানি কোম্পানি দুবাইয়ে নিবন্ধিত হয়েছে, যা আগের বছরের তুলনায় 17% বেশি। শুধু তাই নয়, কয়েক হাজার দক্ষ কর্মীও ইতোমধ্যে পাকিস্তান ছেড়েছে। বিদেশে কাজের সন্ধান করছে আরও কয়েক লাখ পাকিস্তানি, যা প্রভাব ফেলেছে সরকারের অর্থনৈতিক নীতি ও আস্থার উপর। সম্প্রতি ইন্টারনেট বিভ্রাটে দেশটির ক্ষতি হয়েছে প্রায় 30 কোটি মার্কিন ডলার। প্রভাব পড়েছে আমদানি রপ্তানি বাণিজ্যে। পাকিস্তানের বাণিজ্য পরিষদ বলছে, সরকারের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে কৃষি ও পর্যটনের পাশাপাশি গুরুত্ব দিতে হবে প্রযুক্তি খাতে। বর্তমান বিশ্বে টিকে থাকার জন্য উচ্চগতির ইন্টারনেট সেবার বিকল্প নেই। বারবার ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় হোঁচট খাচ্ছে পাকিস্তানের অর্থনৈতিক অগ্রগতি। তানভীর জানি, এখন বিশ্ব। মানকিপক্সের সংক্রমণ রোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি আক্রান্ত ব্যক্তিকে কোয়ারেন্টিন বা আইসোলেশনে রাখার পরামর্শ সংক্রামক রোগ বিশেষজ্ঞদের। তারা বলছেন, স্বাস্থ্য পরীক্ষা ছাড়া বিদেশ থেকে আসা কোনো যাত্রীকেই বিমানবন্দর ছাড়তে দেওয়া উচিত হবে না। শুরু করতে হবে কন্ট্যাক্ট ট্রেসিং। এদিকে ডেনমার্কে গুটি বসন্ত ও এমপক্সের ভ্যাকসিন তৈরির কাজ শুরু করেছে ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান ব্যাভারিয়ান নর্ডিক। বিস্তারিত জানাবেন সতীর্থ কর্মকার। কোভিডের রেশ কাটতে না কাটতেই হাজির মাঙ্কিপক্স নামের এক নতুন আতঙ্ক। গুটি বসন্তের তুলনায় কম ক্ষতিকারক হলেও মাঙ্কিপক্স ছড়ায় আরও দ্রুত গতিতে। শুরুতে প্রাণী থেকে মানুষের শরীরে এলেও এখন মানুষ থেকে মানুষের শরীরে ছড়াচ্ছে রোগটি। সংক্রামক রোগ বিশেষজ্ঞরা বলছেন, জ্বর, মাথা ব্যথা, শরীর ফুলে যাওয়া, পিঠে ও পেশিতে ব্যথা ইত্যাদি মাঙ্কি বা এমপক্সের প্রাথমিক লক্ষণ। জ্বরের সাথে সাথে শরীরের নানা স্থানে দেখা দিতে পারে ফুসকুড়ি। প্রথমে মুখ, মুখ থেকে হাত ও হাতের তালু, এরপর পা ও শরীরের অন্যান্য স্থানে এই ফুসকুড়ি ছড়িয়ে পড়তে পারে। তবে সংক্রমণের 2 থেকে 3 সপ্তাহ পরে একা একাই ভালো হয়ে যাচ্ছেন অনেক রোগী। যদিও বিশেষজ্ঞদের আশঙ্কা, শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য মারাত্মক হতে পারে এমপক্স। মানকিপক্সের 2টি ভ্যারিয়েন্ট, ক্লেড 1 ও ক্লেড 2 এর মধ্যে ক্লেড 1 বেশি মাত্রায় সংক্রমিত হয়। তবে বিশেষজ্ঞদের মাথা ব্যথার কারণ ক্লেড 1B নামের নতুন ভ্যারিয়েন্ট। দ্রুত ছড়িয়ে পড়ার পাশাপাশি এমপক্সের নতুন ভ্যারিয়েন্ট প্রাণঘাতী হতে পারে বলে আশঙ্কা করছেন সংক্রামক রোগ বিশেষজ্ঞরা। আফ্রিকার পর সম্প্রতি সুইডেনে এক ব্যক্তির শরীরে পাওয়া গেছে মানকিপক্সের এই নতুন ভ্যারিয়েন্ট। Yeah, when it comes to this case, I mean, contact tracing has been done. We have very good control of this person. So we don't suspect to have any more cases, sort of secondary cases. এদিকে ডেনমার্কে গুটি বসন্ত ও এমপক্সের ভ্যাকসিন তৈরির কাজ শুরু করেছে বায়োটেক জায়ান্ট হিসেবে পরিচিত ব্যাভারিয়ান নর্ডিক। এ খবর ছড়িয়ে পড়ার পর শুক্রবার প্রতিষ্ঠানটির শেয়ার দর বেড়েছে 15% হারে। শুরুতে আফ্রিকায় এই ভ্যাকসিনের ট্রায়াল শুরু করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। I would not recommend a general vaccination campaign for the general population or at-risk populations at this stage. It is also clear that the vaccines that are available globally are urgently needed in Africa, are urgently needed in regions where the virus currently is spreading. এই মুহূর্তে আফ্রিকায় যে পরিমাণ ভ্যাকসিন প্রয়োজন তা জোগাড় করার সামর্থ্য নেই দেশটির। মানবিক সহায়তা সংস্থাগুলো এগিয়ে না আসলে মহামারীর প্রকোপ থেকে আফ্রিকা, ইউরোপ, এশিয়ার দেশগুলোকে রক্ষা করা কঠিন হবে।
কোভিড থেকে শিক্ষা নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলো ভ্যাকসিন বণ্টন ও অর্থনৈতিক সহায়তা পাঠানোর বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekon আর ইউটিউবে সরাসরি দেখতে youtube.com/c/ekontv।